আজকের এই বাংলাদেশ যদি আপনি মনে করেন যে ঠিক করতে চান, তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশে আপনার ঠিক করা সম্ভব না। প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি। সেনাবাহিনী কোনো ধরনের ক্ষমতা লোভী হয় কিংবা কেউ ক্ষমতা নিয়ে নিতে চায়, তারা নোটিশ দিয়ে কোনোদিন ক্ষমতা নেয় না। সরকার কোনোভাবে অ্যাক্টিভ না। উপদেষ্টার উচিত এই ব্যর্থতার দায় নিয়ে, এতগুলো ধর্ষণ, এতগুলো খুন, ছিনতাইয়ের দায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা। গতকাল রাত থেকে মানুষ পেটানোর নানা ভিডিও ছড়িয়ে পড়লো ফেসবুকে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে। প্রিয় দর্শক, দেশের একটি গুরুত্বপূর্ণ সময় এখন যাচ্ছে। খুব রাজনীতিতে পরিবর্তনের একটি আভাস এবং অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই দর্শক শ্রোতা, উপদেষ্টা নাহিদ ইসলামকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। ঠিক এই ধরনের কিছু মন্তব্য অনেকেই করতেছে। তবে উপদেষ্টা নাহিদ ইসলামকে জোর করে পদত্যাগ করানো হয়েছে কিনা সকল বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিওতে। আবার অনেকে মন্তব্য করতেছেন শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের পরিস্থিতি কেউ ঠিক করতে পারবে না। সকল বিস্তারিত নিয়ে আমি বিশেষ কিছু ভিডিও দেখাবো, যা দেখে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আজকের সেই বিশেষ ভিডিওগুলো আগে দেখে আসি। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রাষ্ট্র পরিচালনা করা যদি আপনারা মনে করেন যে এতটাই সহজ, আপনারা যা ভাবতেছেন বাংলাদেশ পরিচালনা করাটা কিন্তু বা এতটা সহজ না। আজকের এই বাংলাদেশ যদি আপনি মনে করেন যে ঠিক করতে চান, তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ আপনার ঠিক করা সম্ভব না। কেন সম্ভব না, আমি আপনাদেরকে কিছু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব। আপনারা যারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করেছিলেন যে শেখ হাসিনা সরকার পদত্যাগ করুক, আমরা এক দফা দিয়েছি। ওই এক দফা দেওয়ার পরে যদি শেখ হাসিনা সরকার রাষ্ট্রপতির কাছে অথবা আপনার স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতো এবং কি পদত্যাগ করতো, তারপরেও কিন্তু শেখ হাসিনার হাতে প্রায় 3 মাস সময় থাকতো। এই 3 মাস সময়ের ভিতরে বাংলাদেশে একটি নির্বাচন দেওয়া লাগতো। এই নির্বাচন হওয়ার পরে যদি শেখ হাসিনার দল আওয়ামী লীগ ভোটে নির্বাচিত হয়ে যদি আপনার সংসদে আসতে পারতো, তাহলে কিন্তু আবারও তারা সংসদে এসে কথা বলতে পারতো। যদি সেখানে বিএনপি আসতো, বিএনপিও পারতো, আরও অন্যান্য দলও পারতো। কিন্তু আপনারা সেই প্রক্রিয়াতে না গিয়ে গোটা বাংলাদেশকে আপনারা সন্ত্রাসী কায়দায় দখল করে ফেলছেন। না হয়েছে শেখ হাসিনার পদত্যাগ, না করছে শেখ হাসিনা আপনার সংসদ বিলুপ্ত। শেখ হাসিনা বলে নাই সংসদ বিলুপ্ত করার জন্য, রাষ্ট্রপতির পাওয়ারে সংসদ বিলুপ্ত করা হয়েছে। রাষ্ট্রপতির পাওয়ারে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু আপনি দেখবেন যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তারা কিন্তু আপনার হাইকোর্টের একটি পাওয়ার নিয়ে তারা একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে এই রাষ্ট্রটিকে আপনার চালানোর জন্য। কিন্তু ইতিমধ্যে তারা তো এই রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়ে গেছে, তারা তো পারতেছে না। তাহলে এখন কি করবেন? শেখ হাসিনার যে ক্ষমতা সেটি এখন বৈধ। শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক, 15 দিনের ভিতরে এই রাষ্ট্র আগের জায়গায় ফিরে আসবে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম যে 15 দিনের ভিতরে এই রাষ্ট্র আগের জায়গায় ফিরে আসবে। আপনারা যা পাপ করছেন 5 তারিখের পর থেকে এবং কি 5 তারিখ থেকে আপনাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু আপনারা যদি এর কালক্ষেপণ করেন এবং কি বিলম্ব করেন, দেখবেন দেশের পরিস্থিতি মানে দিন সেদিন এতটাই খারাপ হবে যেগুলোর পরিস্থিতি মোকাবেলা করার মতন ক্ষমতা আপনাদের থাকবে না। কারণ দেশ ইতিমধ্যে অভিভাবক শূন্য, রাষ্ট্র এখন ক্ষমতা ছাড়া। এখন এই রাষ্ট্রের সবাই এখন যার যার স্বাধীন মতো চলতেছে, কিন্তু এই রাষ্ট্রের কিন্তু আইনকে কেউ তোয়াক্কা করতেছে না, এই রাষ্ট্র ব্যবস্থাকেও কেউ কিন্তু আপনার তোয়াক্কা করতেছে না। তার মানে এই রাষ্ট্র একটি নরকে পরিণত হয়ে গেছে ইতিমধ্যে। যদি এই রাষ্ট্রকে আপনার সঠিকভাবে পরিচালনা করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এই অবৈধ ইউনূস সরকারকে। তারপর এই শেখ হাসিনা বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে এগুলো নিয়ন্ত্রণ করে একটি নির্বাচন দিবে। যদি এরকম না হয়, আপনি দেখবেন যে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যাবে। কারণ সংবিধান অনুযায়ী এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, যা কিনা উনি এখনও দাবি করতে পারেন বা দাবি ইতিমধ্যে উনি করেছেন। দেশের জনগণও জানে যে শেখ হাসিনাই বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন। এতএব কাল বিলম্বনা না করে শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক দ্রুত সময়। এই রাষ্ট্র মাত্র 15 দিনের ভিতরে দেখবেন যে আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কেন ফিরে আসবে? কারণ শেখ হাসিনা এই রাষ্ট্র 15 বছর পরিচালনা করেছে 71-এর বিরোধীদেরকে দমন করে, এবং কি যারা কিনা এই রাষ্ট্রকেই ধ্বংস করার জন্য আপনার এতদিন উঠে পড়ে রাখছে, এবং কি আমেরিকার এই অর্থ তারা খেয়েছে, এবং কি তারা বাংলাদেশে উগ্রবাদ জঙ্গিবাদ কায়েম করেছে। এটি ইতিমধ্যে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। এর চেয়ে বড় প্রমাণ বাংলাদেশে আর কোনো দরকার নাই। এখনও সময় আছে যে শেখ হাসিনার হাতে ক্ষমতা আপনাদেরকে হস্তান্তর করতে হবে, নাইলে আপনাদের ভবিষ্যৎ মানে আপনারা বুঝতেই পারতেছেন যে দেশের বর্তমান যে কতটা দেশ রসাতলে চলে গেছে আপনারা ইতিমধ্যে অবলোকন করতেছেন। এদেশের জনগণকে বলবো যে আপনারা অচিরেই আপনারা ঐক্যবদ্ধ হন, এবং কি আপনাদের স্লোগান একটাই থাকবে যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা সরকারই আমাদের জন্য পারফেক্ট, শেখ হাসিনা সরকারকে আমরা ক্ষমতায় দেখতে চাই। এটাই হবে আমাদের আগামী দিনের স্লোগান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশের একটি গুরুত্বপূর্ণ সময় এখন যাচ্ছে, খুব রাজনীতিতে পরিবর্তনের একটি আভাস এবং অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়টা এখন পরিষ্কার হলো। এতদিন পর্যন্ত বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়াতে কথা হচ্ছিল যে নাহিদ ইসলাম আসলে পদত্যাগ করে উনি রাজনীতির মাঠে এসে কতটুকু ভালো করবেন, কতটুকু খারাপ করবেন, এই বিষয় নিয়ে এখন সেনাবাহিনী কোনো ধরনের ক্ষমতা লোভী হয় কিংবা কেউ ক্ষমতা নিয়ে নিতে চায়, তারা নোটিশ দিয়ে কোনোদিন ক্ষমতা নেয় না। নোটিশ দিয়ে ক্ষমতা নেওয়ার ইতিহাস কোনো জায়গায় নাই। কেউ যদি কুসৃষ্টি করে তাহলে সে রাতের বেলা এমনিই করবে, আপনার নোটিশ দেওয়ার দরকারটা কি? এই সেনাপ্রধান এখন পর্যন্ত আমার দৃষ্টিকোণ থেকে তিনি চাচ্ছেন না যে এ ধরনের কিছু ঘটুক। তিনি এখনো চাচ্ছেন বাংলাদেশ যে নিয়মে আছে চলুক না, দেখি কি করে। অনেক স্পেস কিন্তু আমাদেরকে তারা দিয়েছে। এখন বলবেন যে তারা দেয়ার কে? হ্যাঁ, তারা দেয়ার কে? তারা ছাড়া আপনার দেশ রক্ষা করার বাকি আছে। সারা বাংলাদেশ সবাই মিলে লটর পটর করতে থাকবো, সেনাবাহিনী কি আমার তখন দেশ রক্ষার জন্য এগিয়ে আসবে না? অন্যান্য বাহিনী কি আমার জন্য এগিয়ে আসবে না? আমার দেশে আমরা পুলিশ আমাদের বেতনের টাকায় রাখি, কেন রাখি? এজন্য এই দেশটাকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য। অতএব এই শৃঙ্খলাবদ্ধ যারা থাকতে চায় না তারাই সমালোচনা করবে, আর যারা বিশৃঙ্খল জাতি গঠন করতে চায় তারা এলোমেলো বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবে, যেটা আমি কখনোই চাই না প্রিয় সহযোদ্ধা ভাইরা। অতএব আমার মনে হচ্ছে সেনাপ্রধানের ওই ইচ্ছাটা নেই। তবে ইচ্ছাটা হবে যদি আপনি আমি ব্যর্থ হই, তাহলে সেনাপ্রধান কেন, বাংলাদেশের যে কোনো ব্যক্তি যে কোনো সময় আপনার এই সকল সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দুষ্টামির বিরুদ্ধে গর্জে উঠতেই পারে। সেটা তখনকার পরিবেশ অনুযায়ী হালাল, আপনাকে মেনেই নিতে হবে। আমি তো বারবার বলেছি, আগামীর বাংলাদেশ মিনিমাম 15 বছর বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, ডানপন্থী, বামপন্থী, যারাই দেশপ্রেমিক, প্রত্যেকের অন্তত একটা বিষয় আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক থাকা উচিত। ফেসিবাদকে রুখতে আমরা ঐক্যবদ্ধ, আওয়ামী লীগের সকল অনাচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, সকল অপরাধীর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের মতো করে কথা বলা বন্ধ করুন, ফ্যাসিস্টদের মতো কথা বলা বন্ধ করুন, অনৈক্য হয় এ ধরনের কাজ করা বন্ধ করুন, ঐক্যের পথে পরিচালিত করুন, দেশপ্রেমিক নাগরিকরা সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করুন। এটাই ছিল সেনাপ্রধানের বক্তব্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের একটি বক্তব্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সচেতন নাগরিকদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আমরা এই বক্তব্যকে কেউ পজিটিভলি নিচ্ছি, কেউ আবার ভিন্নভাবে নেগেটিভলি উপস্থাপন করার চেষ্টা করছি। এক বাক্যে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্য এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে সমগ্র বাংলাদেশে। কিন্তু আমরা এই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্যের, এই কঠোরতম বক্তব্যের পূর্বে আমরা নিজেরা নিজেদের আত্মসমালোচনা কয়েকবার করেছি কিনা সেটা আজকের ভাবা উচিত। বাংলাদেশে গত প্রায় 7 মাসের অধিক সময় হয়ে গিয়েছে এই সরকার ক্ষমতায় আছে। শেখ হাসিনার মতো একটি ফ্যাসিস্ট স্বৈর শাসককে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাড়িয়েছে, বিতাড়িত করেছে। এই শেখ হাসিনাকে বিতাড়িত করতে বাংলাদেশের সমগ্র মানুষ সম্পৃক্ত হয়েছিল, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সিপাহী জনতা, ছাত্র জনতা সবাই মিলে এই ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে। কিন্তু পতন ঘটানোর পরে আমরা কি দেখলাম বাংলাদেশে? আমরা আমাদের মধ্যে পূর্বের অন্ততপক্ষে যতটুকু সুসম্পর্ক ছিল একে অপরের সাথে, সেই সম্পর্ক থেকে বের হয়ে যাচ্ছিলাম প্রতিনিয়ত। আমরা আমাদের সম্পর্কগুলোকে ধ্বংস করতেছিলাম। অনৈক্যের বীজ বপন করতে করতে এমন পরিস্থিতি তৈরি হলো যে আওয়ামী লীগ যে ভাষায় বিরোধী দলকে ঘায়েল করত, আওয়ামী লীগ যে ভাষায় একে অপরকে দমন করত, ঠিক একই স্টাইলে আমাদের কোনো রাজনীতিবিদরা বক্তব্য দিয়ে ঘায়েল করা শুরু করলো। যেমন আমি তীব্র ভাষায় আপনাদেরকে প্রতিবাদ জানিয়ে বলতে চাই, আমরা আওয়ামী লীগের সময় দেখতাম মাহফিল বন্ধ হতো। মাহফিলগুলোর মধ্যে গিয়ে কোনো একজন দুষ্কৃতিকারী আওয়ামী লীগের লোক একজন ওয়াইজিনের দাড়ি টেনে ধরতো, মাইক টেনে ধরতো, ওয়াজ করতে নিষেধ করতো, বলতো আপনি দলীয় কথা বলবেন না। তখন কিন্তু এই দেশের সবাই মিলে তার প্রতিবাদ করত। আমরা কিন্তু এই 5ই আগস্টের পরে কোনো ব্যক্তিকে এমনও দেখেছি সে বাংলাদেশের বড় রাজনৈতিক সংগঠনের নাম লাগিয়ে তারপরে এই মাহফিলগুলোতে আক্রমণ করেছে, ওয়াইজিনদের উপরে আক্রমণ করেছে। শুধু কি আমরা তাই দেখেছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেই শেখ হাসিনার, পতিত হাসিনার যে শব্দচয়নের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, পতন হয়েছে, পালিয়ে গিয়েছে, সেই একই শব্দচয়ন করে এদেশের মানুষের উপরে বিভিন্নভাবে আবার নতুন করে যুদ্ধ অপরাধী তকমা, রাজনৈতিকভাবে তাদেরকে ঘায়েল করার জন্য বিভিন্ন নামে ডাকা শুরু করলো। তাদেরকে বলল আবার বিচার করা হবে আগামীর যদি সংসদ নতুন করে আসে। আবার একদল আর একদলকে চোর, ডাকাত, বিভিন্ন ধরনের উপমা দিতে দিতে পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে এখন আর কারোর সাথে কোনো সম্পর্কই নেই। তো বাংলাদেশ 5ই আগস্টের পরে এইরকম অসৌজন্যমূলক একটি পরিস্থিতি তৈরি হবে, সেটা আমাদের মতো যারা রাজনৈতিক সচেতন নেতাকর্মী রয়েছি আমরা কখনোই কামনা করি নাই। আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে, যেখানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গঠন করব। আমরা দেখলাম এই বাংলাদেশে গত 8 মাসে কিছু ব্যক্তি এমনভাবে দলের নাম ব্যবহার করে
রাজনৈতিক প্রভাবকে বিস্তার ঘটাতে গিয়ে তারা সমাজের কোনো জায়গা বাকি রাখে নাই যেখানে তাকে চাঁদা না উঠাতে হবে, কিংবা টেন্ডারবাজি না করতে হবে, কিংবা ওখানে ইনভলভ না হতে হবে। সর্বশেষ যে করুণ দৃশ্যটা গত দুদিন আগেও দেখলাম, তরমুজের দোকানদারের তরমুজের উপরে আক্রমণ, বাজারে আপনার হলুদ কাপড় পেঁচিয়ে, গামছা পেঁচিয়ে মিছিল করতে গিয়ে যুবদলের এক নেতার আস্ফালন এবং সেখানে মানুষের উপরে অত্যাচার শুরু করে দেয়া। যদিও তাকে বহিষ্কার করা হয়েছে এবং এ ধরনের সকল অপরাধের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককেই বিএনপি বহিষ্কার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে অপকর্মগুলোর শুরু হওয়া এবং বাংলাদেশে আমাদের মধ্যে অনৈক্য বিস্তার হওয়া, আজকের এই সেনাপ্রধানের বক্তব্যটা সেই জায়গাটা কি মিন করে? সেনাপ্রধান এটাই বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের এই পরিস্থিতি যদি হতে থাকে, চলতে থাকে, তাহলে আমার এই সোনার বাংলাদেশ কোন পথে যাবে, কিভাবে যাবে? আপনারা যদি এটাকে ব্যর্থ হন, তাহলে এই বাংলাদেশটা, আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আর হুমকির মুখে পড়লে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা পরে বলতে পারবেন না আমি কেন সতর্ক করলাম না। তার মানে এখানে অনেক বড় একটি ইঙ্গিত বহন করে। আমরা যারা মনে মনে কলা খাই, মনে মনে স্বপ্নে স্বপ্নে বিভিন্ন সময় ক্ষমতায় চলে যাই, রাজনৈতিক জায়গাগুলোতে নিজেদেরকে অনেক বড় শক্তিশালী মনে করি, আমরা কখনো কি ভেবে দেখেছি যে আপনি আপনার দুর্বলতার পথ খোলা রেখে আপনি অন্যের মাধ্যমে সাহায্য কামনা কেন করেন? বাংলাদেশে আপনার আপন কেন হতে যাবে সবাই? আপনি কেন ভাবছেন যে আপনাকে আমাকে কেউ না কেউ চেপে ধরে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে কিংবা আমাকে সাহায্য করবে? পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নাই যে এনিমি ছাড়া আপনার কোনোদিন আপনি উঠতে পারবেন না। আপনার আশেপাশে সব এনিমি থাকবে, শত্রু ভরপুর থাকবে, আপনার দোষ ত্রুটি ধরার জন্যই বসা থাকবে। ধরে নিন 5 তারিখ আপনার দৃষ্টিকোণ থেকে, অনেকের দৃষ্টিকোণ থেকে, যে বাংলাদেশ সেনাবাহিনী বাধ্য হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, বাধ্য না হলে সে দাঁড়াবে কেন? 5 তারিখের আগ পর্যন্ত আমি এমন কোনো পরিবেশ তৈরি করতে পারি নাই যেই পরিবেশের কারণে আমাকে সেনাবাহিনী থেকে শুরু করে কোনো বাহিনী আমাকে সাহায্য করবে। কারণ তার কাছে তখন রিস্ক ছিল, তার চাকরি, তার দেশ, তার যে কমিটমেন্ট সরকারের সাথে, দেশের সাথে, সেটা। যখন পরিস্থিতি এমন অবস্থায় হয়েছে, যখন তারা বুঝতে পেরেছে যে না, এইবার জনগণের সাথে থাকলে সত্যিই জনগণের বিজয় অর্জিত হবে, তখনই তারা কিন্তু আমাদের সাথে এসে দাঁড়িয়েছে। এটাই নিয়ম। ইতিহাসকে তো আর অস্বীকার করতে পারবেন না। সবগুলো জায়গার আপনার পূর্বের ইতিহাস দেখেন, একই নিয়মে সব প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আগবাড়িয়ে কোনো সরকারি কর্মকর্তা, অফিসাররা অতিরঞ্জিত কখনোই আসে না। হ্যাঁ, যদি কেউ এসে থাকতো, শেখ হাসিনার আমলে অনেকে এরকম করেছে। যখন শেখ হাসিনা বিরোধী দলে ছিল, রাস্তায় নেমেছে, তখন কিন্তু তাদের বিরুদ্ধে পর্যন্ত বাংলাদেশের একটি গোষ্ঠী আলোচনাও করেছে যে সরকারি চাকরি করে তারা কেন নামলো। আমি আজকের এই কথা থেকে এটা বুঝাতে চাই যে আমরা যখন পরিস্থিতি তৈরি করতে পেরেছি, তখনই কিন্তু তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। আজকের এই সেনাবাহিনী আপনার আমার বাধ্য হয়ে হোক, যেভাবেই হোক, সে আপনাকে সাহায্য করেছে। সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, এটা স্পষ্ট, এটার মধ্যে তো অসৌন্দর্যের কিছু নাই। বাংলাদেশে সবাই সবার আত্মীয়। এখানে আমার আত্মীয় আপনি, আপনার আত্মীয় আমি, আমার আত্মীয় আওয়ামী লীগ আছে, জামাত আছে, চরমনাই আছে, আপনার আত্মীয় তাই আছে। আত্মীয়তার বলে সেনাপ্রধান আমাকে সাহায্য করে নাই। আমি বিশ্বাস করি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে তিনি সাহায্য করেছেন। আত্মীয়তার জায়গাটাকেও ভুলে গিয়ে তিনি চিন্তা করেছেন রাষ্ট্রের কল্যাণে। কিন্তু তিনি যখন দেখছেন যে রাষ্ট্রের কল্যাণে যাদেরকে সাহায্য করছি তারা আবার একে অপরে কামড়াকামড়িতে ব্যস্ত, তো তিনি কি সেটা বলবেন না? তিনি কি আপনাকে সতর্ক করবেন না যে এরকম তো চলতে পারে না একটা রাষ্ট্র? আপনি এখন অপরাধ সংগঠিত হওয়া, এই জায়গাটায় অপরাধ যদি বন্ধ করতে না পারেন, আপনি তো দোষ চাপিয়ে দিয়ে লাভ নেই। বরং সেনাপ্রধানের এই বক্তব্যটাকে পজিটিভলি নেওয়ার শত শত রাস্তা আছে। প্রথম বক্তব্য হচ্ছে, সেনাপ্রধান কিন্তু স্পষ্ট করে বলেছে, আমি ক্ষমতা ধরে রাখতে চাই না, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা শুধুমাত্র রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে আমরা রাষ্ট্রের নিরাপত্তা দিতে চাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার আসে। মেসেজ তো ক্লিয়ার। এখন নির্বাচিত সরকার আসা পর্যন্ত আপনি ধৈর্য ধরবেন না? নির্বাচিত সরকার আসার আগেই আপনাকে সবকিছু খেয়ে দিয়ে একেবারে হৃষ্টপুষ্ট হয়ে যেতে হবে? নির্বাচিত সরকার আসার আগেই আমাদের ভিতরে অনৈক্য তৈরি করে এমন মাত্রা তৈরি করতে হবে যে আমরা এখন শত্রুতে রূপান্তরিত হয়ে গেলাম? বিএনপি জামাতের বিরুদ্ধে, জামাত বিএনপির বিরুদ্ধে, অন্য দলের বিরুদ্ধে, কি হচ্ছে এগুলো? তো এই যদি হয় আমার চরিত্র, আপনার চরিত্র, তাহলে সেই দেশে তো সেনাপ্রধান এ ধরনের কঠোর বক্তব্য রাখবেই। সেনাপ্রধান যে কঠোর বক্তব্য রেখেছেন, এই কঠোর বক্তব্যের মধ্য থেকে বাংলার মানুষের একটি দিক নিদর্শন রয়েছে। আপনি ঠিক হন, ঠিক না হলে তো এরকম জঙ্গলপনা বাংলাদেশে আমিও করতে দিব না। আমি কি চাবো নাকি যে এটা একটা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হোক? আমি কি চাবো নাকি বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে মানুষের জীবন ঝুঁকির মধ্যে থাকুক? আমি কি চাবো নাকি যে বাংলাদেশের মানুষের তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের জায়গাগুলো অনিশ্চিত জায়গায় পড়ুক? কোনোদিন চাবো না। তাতে আমার দল কিংবা আমার আদর্শ বিদ্বেষীও যদি কেউ এই দেশটাকে শান্ত রাখে, সেখানেই জনগণ তখন সমর্থন জানাবে। কারণ আপনি যা চান না সেই মানুষটাও যদি আপনার কল্যাণ করে, আর আপনি যা চান সেই মানুষটা যদি আপনাকে কল্যাণ কিছু না দিতে পারে, তো মানুষ তো তখন ওই অকল্যাণের মানুষটাকেও বেছে নিতে বাধ্য হবে। এখানে অনেক কিছু আপনার জন্য টার্মস রয়েছে। মনে রাখবেন, আপনি যদি বারবার মনে করার চেষ্টা করেন যে
দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্যগুলো শুনে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন উপদেষ্টা নাহিদ ইসলামকে জোর করে পদত্যাগ করানো হয়েছে কিনা। ইতিমধ্যে অনেকে মন্তব্য করতেছেন শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের পরিস্থিতি ঠিক করা সম্ভব না। আবার অনেকে মন্তব্য করতেছেন এগুলো সব ষড়যন্ত্র করতেছে ডক্টর ইউনূসকে ব্যর্থ করার জন্য। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। আবার অনেকে মন্তব্য করতেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করার একটি কারণ, সেটি হচ্ছে নতুন একটি দলের প্রধান হবেন উপদেষ্টা নাহিদ ইসলাম, আর পরবর্তী সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। দর্শক শ্রোতা, এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।